বাতিল হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। রাজধানী বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দীর্ঘ বিশেষ এই করিডোর হয়ে যাচ্ছে 4 লেনের সড়ক। অথচ এই প্রকল্পে খরচ হয়ে গেছে 4,000 কোটি টাকা। ঋণের বোঝা কেন জনগণের ওপর চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন বিশেষজ্ঞদের। বলেন, এই প্রকল্পের সংশ্লিষ্টদের বিচার করা উচিত। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। এবং শুরুতেই যে কথাটি বলতে চাই যে 97% কাজ শেষ করার পর প্রকল্প বাতিল করা কতটা সঠিক সিদ্ধান্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে প্রকল্প যে 97% শেষ হয়েছে বলা হচ্ছে, বুঝতে হবে এটা শুধুমাত্র অবকাঠামোর কথা। আমরা কিন্তু এখনো বিআরটিতে ঢুকতেই পারিনি। বিআরটি শুধু অবকাঠামো না, এখানে বাস চলবে, বাস কেনাকাটার একটা বিষয় আছে, এবং অপারেশনে যাওয়ার পর এটার মেনটেনেন্স সহ অনেকগুলো বিষয় আছে। মূলত আমরা এখনো কিন্তু বিআরটিতে ঢুকতেই পারিনি। তো এই যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, বুঝতে হবে যে আসলে এখানে অনেকগুলি অনিশ্চয়তা আছে। আমরা প্রায় 1 যুগ ধরে এই কথাই বলে আসছি যে আমরা যে বিআরটি চালাবো বিশেষায়িত লেনে, পাশে আমার কিন্তু প্রাইভেট সেক্টরের বাসগুলি চলছে। তো তাদের সাথে প্রতিযোগিতা করে আমরা আদৌ চালাতে পারবো কিনা, এরকম উদাহরণ কিন্তু আমাদের এখনো তৈরি হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, আমরা বাস রুট রেশনালাইজেশন এটা চালু করার অনেক উদ্যোগ নিয়েছি, বারবার হোঁচট খেয়ে গেছে। তার মানে আমাদের অতীতের কোনো ভালো উদাহরণ নাই যে আমরা আমাদের মতন করে একেবারে, যেটা আমরা বলছি যেহেতু শেয়ার্ড করিডোর, একই সড়কে শুধুমাত্র বিভাজন দিয়ে একদিকে প্রাইভেট সেক্টরে বাস বা মিশ্র ট্রাফিক চলবে, অন্যদিকে বিআরটি চলবে। তো এটা আমরা চালাতে পারবো কিনা, এটাতে একটা বড় অনিশ্চয়তা আছে। আমি মনে করি যেহেতু খরচের দিক থেকে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি, এমনকি সময়ের দিক থেকেও আমরা বিশ্ব রেকর্ড করে ফেলেছি, আরো অতিরিক্ত খরচ করে বিআরটি আদৌ আমরা চালাতে পারবো কিনা যে একটা কিন্তু অনিশ্চয়তা ওই যে রয়ে গেছে। অনিশ্চয়তার কথা আপনি বলছেন বারবার, এই 12 বছরে যে 4,000 কোটি টাকা খরচা গেছে, এটা কিন্তু বিশাল ক্ষতি। জনগণের টাকা এভাবে আসলে নষ্ট করার বিষয়ে আপনার কি অভিমত? অবশ্যই এখানে যে আমি যে একটু আগে আমি এই কথাই বলছিলাম, এখানে বিশ্ব রেকর্ড হয়ে গেছে। আপনি যেটা বলছেন যে খরচের দিক থেকে 4,000 কোটি টাকা, এরকম নজির আসলে পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই বিআরটি করিডোর করতে গিয়ে আমরা যেভাবে উপরে উঠেছি আর নিচে নেমেছি, অনেকটা রোলার কোস্টার বানিয়ে ফেলেছি। তো এই যে আমরা এত বিনিয়োগ করলাম, বিনিয়োগ করে আমি যেটা বলছি যে ডেফিনেটলি এখানে যারা সংশ্লিষ্ট ছিল, বিশেষ করে আমরা যে আমি বারবারই বলে এসেছি যে ঠিকাদার যে প্রতিষ্ঠান, তারা যেভাবে কাজটি করেছে, একটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে আমরা এখানে ঠিকাদার নিয়োগ দিয়েছি। সেই ঠিকাদার পুরো সময় কাজ করলো কিভাবে? অচল, অনভিজ্ঞ, অদক্ষ সব লোকজন নিয়ে, এবং যন্ত্রপাতি যাদের অনেক আধুনিক থাকার কথা ছিল, সেখানে যে ধরনের যন্ত্রপাতি নিয়ে কাজ করেছে, আমরা সবাই জানি এই প্রকল্পের পুরো সময় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ ছিল। এবং তার ঠিকাদারকে অনেকভাবে সহযোগিতা করা হয়েছে, যেটা আসলে আমি মনে করি নীতিগতভাবে ঠিক হয়নি। তাকে আপনার কাজ করতে গিয়ে অ্যাডভান্স বিল দেওয়া হয়েছে, এমনকি তার যে আমরা যেটা বলি সিকিউরিটি মানি, সেখান থেকে টাকা দিয়ে তাকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই যে বারবার তাদেরকে জামায় আদায় করা হলো, যেটা আমি বলছিলাম যে আপনি তাকে তো শাসন করলেন না, বরং বারবার পুরস্কৃত করলেন। কেন? দফায় দফায় আপনি ব্যয় বাড়িয়েছেন, দফায় দফায় সময় বাড়িয়েছেন। তো এই যে একটা নজির, আমি মনে করি যে এটা আসলে পৃথিবীর ইতিহাসে বিআরটি একটা নিকৃষ্টতম উদাহরণ হিসেবে কিন্তু থেকে যাবে। জি, সেটা ঠিক আছে। আরেকটা বিষয় জানতে চাইবো যে ভবিষ্যতে আসলে এভাবে অর্থ অপচয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে, দেখেন এই স্টাডিটা যেটা হয়েছিল বিআরটির পিছনে, একেবারে আমি বলবো একটা দুর্বল ফিজিবিলিটি স্টাডি। বিআরটি শুরু হওয়ার কথা ছিল মূলত টঙ্গী থেকে, সেই বিআরটি আমরা টেনে নিয়ে গেলাম গাজীপুর। কার ইন্ধনে আসলে গাজীপুর পর্যন্ত টেনে নেওয়া হলো? এবং ফিজিবিলিটি স্টাডি করা হলো একটা এমন একটা করিডোরে, যে করিডোর একটা ক্যাপটিভ করিডোর, দুই পাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে বিআরটি হয় কেমনে? সে জায়গায় আমি প্রথমেই বলবো যে আসলে কর্তার ইচ্ছায় যেন কর্ম না হয়। ফিজিবিলিটি স্টাডিটা একটা টেকনিক্যাল জিনিস, এখানে ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি বলে অনেকগুলো ইস্যু আছে। এটা স্যাটিসফাই যদি না করে, প্রকল্প হাতে নেওয়া যাবে না। এবং ঠিকাদারকে আপনি যেভাবে এখানে বারবার সুযোগ দেওয়া হয়েছে, এটা একটা আসলে ব্যাড কালচার তৈরি হয়েছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিকাদারকে কাজ করাতে গিয়ে সে তো প্রফিট নিবে, সেটা ঠিক আছে, কিন্তু সে সময় মতন কাজ যে করতে পারছে না, সেখানে অবশ্যই আমাদের বিকল্প ভাবতে হবে। পিপিআর এর মধ্যেও আমি মনে করি আমাদের কিছু দুর্বলতা আছে। যে লোয়েস্ট বিড করছে তাকে আমি কাজ দিয়ে দিচ্ছি। এই প্রকল্পও কিন্তু প্রায় 27% লেস বিড করে কাজটি পেয়েছে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এস্টিমেটেড কস্ট থেকে 27% কম খরচে কাজ করতে যাচ্ছে, সে কি আদৌ কাজটা তুলতে পারবে?
আমি তাকে কাজটা ঠিকই দিলাম, দেওয়ার পর দফায় দফায় যে 2,000 কোটি টাকার প্রকল্প 4,000 কোটি টাকা হয়ে গেল, তাহলে আপনি লোয়েস্ট বিড করে যাকে কাজ দিলেন কোন দর্শনে দিলেন? এই জায়গাও আমাদের ভাবতে হবে। এবং সর্বোপরি আমি মনে করি যে এই প্রকল্পের ক্ষেত্রে একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে, যে যারা ঋণদাতা আছে, ঋণ দিচ্ছে এই কথা ভেবে আমাদেরকে তো লাফিয়ে পড়া যাবে না। জি। প্রকল্পটা আদৌ ফিজিবল কিনা, এটার ফিনান্সিয়াল ভায়াবিলিটি আছে কিনা, এটা জনগণের কাজে আসবে কিনা, সেটা ভাবতে হবে। কেননা এই যে ঋণটা আমরা নিলাম, এই ঋণটা সুদ আসলে ফেরত দিতে হবে। আপনি এখন বিআরটি চালাবেন না, তাহলে এটা ফাইন্যান্সিয়াল রিটার্নটা কই থেকে আসবে? তাহলে এই এই ঋণটা আমরা বিষয়গুলো কিভাবে সার্বিকভাবে আসলে পরিকল্পনা করে কোনো কাজে আসলে এগোনো উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।